আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার ফেরার পালা। হ্যাঁ, আজকে 1 তারিখ জুন মাস। এখন ঘড়িতে বাজে 11:30। এখন রাস্তার কিরকম অবস্থা সেটা অবশ্যই দেখাবো, এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও দেখাবো। আমরা বেরোচ্ছি, হোটেল থেকে বেরিয়ে গেছি। বোজগড়ি থেকে আমরা ইন্দ্রা বাইপাসই নিয়ে নিয়েছি। তো ইন্দ্রা বাইপাস থেকে গিয়ে আমরা কিছু দূর গিয়ে NH10 কে কানেক্ট করব, যেটা আমাদের সোজাসুজি সেবক নিয়ে যাবে। আমরা সিকিমেই ডিজেলটা ভরে নিলাম। এখানে রেটটা কলকাতার তুলনায় 5 টাকা কম, তাই আমরা এখানেই গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিলাম। ভারত পেট্রোলিয়ামে ঢুকেছিলাম, তো ওখানে একটু ছবি তুলতে বারণ করলেন। তো যাই হোক, যে পারপাসই হোক, তো আমি আবার বলি, সিকিমে কিন্তু ডিজেল ভরে বেশ আনন্দ পাবেন। 88 টাকা করে লিটার। আমি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর এখন রেঞ্জ দেখাচ্ছে 600 সামথিং। তো রেঞ্জটা একটু বাড়বে, একটু হিল এরিয়া বলে একটু রেঞ্জটা কম দেখাচ্ছে। তো যাই হোক, এরপরে হয়তো একদম শিলিগুড়ি পৌঁছে বা আরো রায়গঞ্জ বা মালদাতে গিয়ে করবো। আমরা ইন্দিরা বাইপাস শেষ করে ফেলেছি। এই যে জংশনটা দেখছেন, তো এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 10 ধরবো, মানে নিচের দিকে যাব। সোজা গেলে আপনি MG মার্গের দিকে যেতে পারবেন বা সিকিম বাস স্ট্যান্ডের দিকে যেতে পারবেন। আর আমরা ইন্দিরা বাইপাস দিয়ে এলাম, আর আমরা রাইট নেব। আমরা ডান দিক নিলাম। এই রাস্তা আমাদেরকে রানীপুর, সিংধাম হয়ে একদম সেবকের দিকে নিয়ে যাবে। এবার টানা নামার পালা। আপনারা অনেকেই জানেন যে পাহাড়ে কিন্তু ব্রেক কম ইউজ করতে হয়। হ্যাঁ, কথাটা খুব বাজে লাগলো সত্যি। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্যই বলছি যে এখানে যত কম ব্রেক ইউজ করবেন তত আপনি কিন্তু গুড ড্রাইভার। কারণ এখানে মানে ব্রেকটা পুড়ে যাওয়ার চান্স বা ব্রেকটা ফেল হওয়ার চান্সও থাকে আপনি যদি সারাক্ষণ ব্রেক ইউজ করেন। অতএব আপনাকে ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করতে হবে। ফার্স্ট গিয়ারে রেখে দিয়ে ব্রেকে পা ছেড়ে দিয়ে আস্তে আস্তে গাড়িকে নামাতে হবে। অনেকেই জানেন, আমি বলছি না, অনেকে যারা জানেন না তাদের জন্য বললাম কথাটা। গাড়ি থাকবে ফার্স্ট গিয়ারে, ইঞ্জিন ব্রেকিং এ ধীরে ধীরে গাড়ি নামবে। 6 কিলোমিটার, সিংথাম 23, রংপো 34, শিলিগুড়ি 111 কিলোমিটার। বিদায় গ্যাংটক। ছেড়ে যাওয়ার তো ইচ্ছে নেই, তবু ছাড়তে হচ্ছে। এটা স্কুল ড্রেস তো। এটা সিকিম মণিপাল ইউনিভার্সিটি। কোথায় যাবে? ডান দিকে। মণিপাল ইউনিভার্সিটি। ট্রেডিশনাল ড্রেস পরে আছে এরা। এটা তো ট্র্যাডিশনাল ড্রেস। কি আছে আজকে? কিছু আছে, একটা অকেশন। এই আমি ব্রেকে পা দিলাম একবার, ওটা সিঙ্গেল টাইম। সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস পরেছে। কি আছে আজকে? সামথিং ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল। দেখতে পারবো না। নেপাল গ্যাংটক। এই তার এন্ট্রান্স। আপনি কোন দিকে?
রুমটেক সজং আরামপুর এটাই হবে। এইদিকে রুমটেক খুব ভালো, ওখান থেকে রুমটেক যেতে সুবিধা হবে। এখান থেকে রুমটেক চাইলে যেতে পারো। হ্যাঁ, মেফেয়ার থেকে রুমটেক যাওয়াটা সুবিধা। আমরা রানীপুল পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদেরকে ডান দিক নিতে হবে সামনের মোড় থেকে। তো জায়গাটা কনজেস্টেড হয় কারণ এখানে একটা ক্রসিং আছে, তো রাইটে যাওয়া। রানীপুর উমেন পুলিশ স্টেশন এখানে আছে। এখানে টান থেকে আমরা ডান দিক নেব। রানীপুরটা আমাদের লোকাল মার্কেট। রানীপুল থেকে শিলিগুড়ি আর 101, মেনলি 54, রংপুর 27। রংপুর মানে বর্ডার বিটুইন বলছি আশার গাড়িগুলো খুব ভালো। ওয়াও, কি সুন্দর ফুল গাছ, এমনি হয়ে রয়েছে, পাওয়া যায়। আমাদেরও আছে একদম। ওই সিংথাম ঢোকার আগে একটা টানেল আছে। তো আগে রাস্তাটা লেফট দিয়েছিল ধসপাবনির মধ্যে দিয়ে, তো এই শর্টকাট টানেলটা হয়ে গেছে অনেকদিনই। তো এটা অনেকটাই রাস্তাটাকে কমিয়েছে এবং সেফটি বাড়িয়েছে। অফিসিয়ালি 31 তারিখ আপনার সিকিমে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, মানে বর্ষা শুরু হয়েছে। আজকে আমরা 1 তারিখ ফিরছি, কি সুন্দর বর্ষাকে নিয়ে সিংথাম পৌঁছে গেছি। বৃষ্টি শুরু হয়েছে অনেকটা আগে থেকে, অঝর নয়নে বৃষ্টি শুরু হয়েছে। ইংরেজি থেকে ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টিপাত বলে, সেটাই শুরু হয়েছে। টানা প্রায় 15-20 কিলোমিটার এইভাবে আস্তে আস্তে চলেছে। পৌঁছে গেলাম, এবার রংপুর বাইপাস নেবো। রংপুর পৌঁছলাম, তাই তো? মানে আমার এবার সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আমরা আমাদের রাজ্যে ঢুকছি এবার। শিলিগুড়ি এখান থেকে আর 76 কিলোমিটার। আর এই ব্রিজটা পেরোবো, তাই তো? এটা অ্যাকচুয়ালি রংপুর বাইপাস, যে ব্রিজটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি এটাকে রংপুর বাইপাস বলাটাই ভালো। রংপুর শহরে আগে রংপুর শহরের ভেতরে যেতে হতো। এদিকটা রংপুর শহর। তিস্তা নদীর জল
ক্রমশ বাড়ছে। সেবক 54 কিলোমিটার, শিলিগুড়ি 76, কলকাতা 652 না 62 দেখলাম। 662। রংপুর চেকপোস্ট পেরিয়ে আমরা চললাম পশ্চিমবঙ্গে ঢুকলাম আমাদের রাজ্যে। ধীরে ধীরে বাড়ছে। তিস্তা নদীর জল ক্রমশ বাড়ছে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এখনো সেরকম ভয়ানক হয়নি, 5 জুন তো সবে বর্ষা ঢুকলো। কালিম্পং 29, দার্জিলিং 58, এখান থেকে দার্জিলিং সামনে। সেই কেশব রোড। আমরা আসবার সময় অনেকগুলোই তিস্তার ছবি নিয়েছি। এই তিস্তার জল যাচ্ছে। এই কালো মেঘেই তো বৃষ্টিটা হলো। লাগলো না কিছুই লাগেনি, এখানে পড়লাম এটাই খাচ্ছি। মানবটা যে ছিল এই জায়গাটায় আগের বছর হয়েছিল। এই জায়গাটা থাকেনি কিছুটা। এইখান থেকে এই যে এতটা দেখতে পাচ্ছেন একটা নতুন করে করা হয়েছে, পুরোটাই তিস্তার গর্ভে চলে গেছিল। এই রাস্তাটা নতুন করে করা হয়েছে, এই রাস্তাটা পুরোটাই ভেঙে গেছিল। রাস্তাটা সুন্দর আছে, যদিও রাস্তাটা সরু হয়ে গেছে।
এটা আমরা মেলিবাজার ক্রস মেল্লিবাজার উপরের ব্রিজ দিয়ে আপনি যদি পেলিং যেতে চাইলে উপর দিয়ে যেতে হবে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা দিয়ে গিয়ে ব্রিজ দিয়ে আপনাকে পেলিং যেতে এখান হবে। দিয়ে রাস্তাটা উঠে এই যে ব্রিজটা, সামনের যে ব্রিজটা, এটা এটা দিয়ে ডান দিকে পেরিয়ে পেলিং যাওয়া যাবে। পেলিং যাওয়া যাবে। কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে তাই পেলিংটা এবছরের মতো পোস্টপন্ড রইলো, পরের বার দেখা যাবে। আমরা তিস্তা বাজারে তিস্তা ব্রিজ পৌঁছে গেলাম। এখন সময় হয়েছে ঘড়িতে তিস্তা দুটো। নদীকেও তুলে রাখি। তিস্তা নদীও ধীরে ধীরে জল বাড়ছে। তিস্তা বাজার পৌঁছে গেছি। এবার আমরা বাঁ দিকে টান নেবো। প্রচুর ফলের দোকান আছে তিস্তা বাজারে। বাঁ দিক দিয়ে নিচে নেমে গেলেই আপনারা রাস্তা দিলে এইটা হচ্ছে পেশক রোড চলে যাচ্ছে, মানে এটা দিয়ে আপনি দার্জিলিং যেতে পারবেন। দার্জিলিং যাওয়ার জন্য ওই রাস্তা, আর আমরা এদিকে রাস্তা ধরলাম। এই রাস্তাটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটাও নতুন করে বানানো, যেটার উপরে যাচ্ছে। আর ওই দেখছেন তিস্তা নদীর মানে ব্রিজটা, এটা কিছুই থাকেনি, এটা এমএস ট্রেনের এই অংশটা হ্যাঁ এই জলটা নাকি অনেকটাই বেড়েছিল। এটা ছিল মানে সব টেনে নিয়ে চলে গেছে, মানুষ, রোড, ঘরবাড়ি সব। তিস্তার আকারটাও এখানে অনেক বেড়ে গেছে। NH10, এটা কিন্তু NH10। তবু বলবো যে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এবং BRO যারা রাস্তাগুলো বানায় নর্মালি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রাকৃতিক বিপর্যয় যেটা সিকিম কাটিয়ে মানে তিস্তাতে এসেছিল, গোটা সিকিম হয়েছিল, আর এই জায়গাটা তো পশ্চিমবঙ্গের এই জায়গাটা তো একদম থাকেইনি, একদম জিরো। পুরোটাকে নতুন ভাবে তৈরি করে অ্যাটলিস্ট চলাচলযোগ্য করে দেওয়ার জন্য সত্যি ধন্যবাদ। এখানে দাঁড়িয়েছিলাম সকালে, মনে পড়ছে? রামবি আমরা রামবি পৌঁছে গেছি। এখান থেকে সেবক 17 কিলোমিটার। এই তো রামবি বাজার, এখান থেকে সেবক 17 কিলোমিটার। এদিক থেকে শিলং যাওয়ার রাস্তা চলে যাচ্ছে ডান দিকে। দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওটা কালিম্পং জেলাতে ছিলাম এতক্ষণ, হ্যাঁ এবার দার্জিলিং জেলাতে ঢুকলাম। সেবক 6 কিলোমিটার। শিলিগুড়ি আর 32 কিলোমিটার। আমরা এখন বাজে 2:55। আমরা সেবক পৌঁছে গেছি, সেবক ব্রিজ, করোনেশন ব্রিজের সামনে। আপনি যদি লেফটে চলে যান ডুয়ার্স চলে যাবেন,
এই হলো করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ। সামনে গেলেই সেবক কালীবাড়ি পাবো, দেখা যাচ্ছে কালীবাড়ির সিঁড়িটা। কালীবাড়ি পৌঁছে দিচ্ছি আমরা। এটাই সিঁড়িটা। না না, এবারের মতো বিদায়। এবারের মতো গুড বাই শিবালিক হিলস। হ্যাঁ, শিবালিককে বিদায় জানিয়ে আমরা সমভূমিতে নেমে এলাম। সেবক রেল ব্রিজ। এই সেবক রেল ব্রিজটা এই পাহাড়ের সমতলের ল্যান্ডমার্ক। এখান থেকে অ্যাকচুয়ালি হিল ড্রাইভ শুরু হয়। সেবক পুলিশ পোস্ট। এবার পাহাড় শেষ, সবগুলি একদম জিরো। এখন আমরা গৌতম হোটেলের ভেতরে ঢুকেছি, কিন্তু মারাত্মক রাস্তাকে এখানে প্রচুর ভিড়, এখন অব্দি পরিষেবার কিছুই পেলাম না। আর নিজেকে সবকিছু ব্যবস্থা করে নিতে হচ্ছে। আসলে এতটা পরিমাণ টুরিস্ট এসে গেছে, এনাদেরও হয়তো কিছু করার নেই। মোটামুটি কোনো রকমে বসেছি। অনেকেই বলেন যে এটাই নাকি বেস্ট এই এরিয়ার মধ্যে, সেবক থেকে রেলগেটটা পেরিয়ে এলেই এটা। তো ব্যাস এই আর কি। সেবক বাজারে আমরা একটা ছোটখাটো টিফিন সেরে আসলে অ্যাকচুয়ালি সেবক রেলগেটটা পেরিয়ে সেই বাজারটাকে কি বলে জানি না, জাস্ট সেবকই হবে। তো এখানে গৌতম একটু ছোট টিফিন করে নিলাম। আজকে লাঞ্চ স্কিপ করেছি, কারণ আপনারা তিনটা লাঞ্চ খান, আমরা তিনটে লাঞ্চ খাই না। দুজনেই কর্মসূত্রে রোজ 10টায় খাওয়া হয় বলে কিন্তু সময় ভাতের দিকে গেলাম না। যাই হোক, রুটি আমরা টিফিন সেরে নিয়ে একদম শিবালিকার ফুট হিলসে টিফিন সারা হলো আমাদের। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন সেবকের জঙ্গল ক্রস করছি। এখানে মাঝে মাঝে হাতি বেরোয়, রাস্তা পারাপার হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু অফিস রয়েছে এখানে। তবে এখানকার বাড়িগুলো একটু অদ্ভুত, দেখতেও খালি সুন্দর। দেখো কি সুন্দর কাঠের। তবে এখানে দাঁড়ানো যাবে না। বেঙ্গল সাফারি। আমরা বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি। বেঙ্গল সাফারি আপনি চাইলে করতে পারেন। বেশ ভিড় আছে। ডান দিকে পুরো বেঙ্গল সাফারির জায়গা। NH10 সেবকের পর থেকে 4 লেনের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চলছে। আরো সুবিধে হবে এরপরে সিকিম আসা যাওয়া বা পাহাড়ে আসা যাওয়ার জন্য। এমনিতেও রেল হয়ে গেলেও সুবিধা হয়ে যাবে। যোগাযোগ তো রংপুর থেকে আপনার সেবক অব্দি রেল যোগাযোগ চলছে, কাজ কবে শেষ হবে জানা নেই, বাট চলছে। আমরা এখন শালুগড়া মোড়ে এসে পৌঁছেছি। শালুগড়া মোড়, শিলিগুড়ি শালুগড়া মোড়। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। আর আজকে শনিবার, তাই তো? আজকে শনিবার 1 তারিখ। কলকাতাতে ভোট চলছে অলরেডি। আমরা শিলিগুড়ি শহরের মধ্যে দিকে ধরেছি ইস্টার্ন বাইপাস। ইস্টার্ন বাইপাস থেকে আমরা যাবো আমবাড়ি। আমবাড়ি থেকে আমরা ঘোষপুকুরে গিয়ে কানেক্ট করব। এবার NH10 সোজা গেলাম না কেন, কারণ বেশ কিছু জায়গাতে আগেই বলেছি যে 4 লেনের সম্প্রসারণের কাজ চলার জন্য গুগল ম্যাপ বেশ কিছু জায়গাতে রেড জোন শো করছিল। তো এটা দিয়ে একটু হয়তো ডিস্টেন্স বেশি হবে, বাট ঠিক আছে, কিন্তু রাস্তা পরিষ্কার, ইজিলি ড্রাইভ করা যাচ্ছে, ট্রাফিকে পড়তে হচ্ছে না সেই মতো। জলপাইগুড়ি আর 36 কিলোমিটার, আমবাড়ি 6 কিলোমিটার। এই মোড় থেকে আমবাড়ি বাঁ দিকে যেতে হবে। আমরা এবার আমবাড়ি ক্যানেল রোডটায় ধরলাম। তো
ডান দিকে দেখতে পাচ্ছেন আমবাড়ি ক্যানেল। তো এই ক্যানেলটা অ্যাকচুয়ালি গজলডোবাতে যে তিস্তা ব্যারেজ আছে তার সাথে কানেক্টেড। তো এখন তিস্তাতে জল বেড়েছে বলে ক্যানেলেও কিন্তু বেশ ভালো রকম জল আসছে। এবার আমরা সোজা গিয়ে ঘোষপুকুরে কানেক্ট করবো। শিলিগুড়ি শহরকে বাইপাস করার কিন্তু এটা একটা টেকনিক বেরিয়ে এসছে। এখানে ডিপিএসও আছে। জলপাইগুড়ি আর 37 কিলোমিটার, ঘোষপুকুর আর আমরা ঘোষপুকুর হয়ে যাব, সোজাসুজি যাব। খুব সম্ভবত এটাকে বর্ধমান রোড বলে, আর এটাই চলে যাচ্ছে একদম বাংলাদেশের বর্ডার অব্দি ফুলবাড়ি হয়ে। আমরা এবার ডান দিকে মুড়ছি, ঘোষপুকুর বাইপাস রোডে পড়লাম। আমাদেরকে 19 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা এখন ফুলবাড়ি বাইপাস রোড দিয়ে ঘোষপুকুরের দিকে যাচ্ছি। তো এখান থেকে ঘোষপুকুর আর 15 কিলোমিটার। ওইটা বিস ফার্মে, বুঝছো? এটা এদের ফ্যাক্টরি, বিস ফার্মের ফ্যাক্টরি রয়েছে। আমরা ফুলবাড়ির দিকে যাচ্ছি। ফুলবাড়ি পেরিয়ে এলাম, ঘোষপুকুরের দিকে যাচ্ছি। ঘোষপুকুরের দিকে যাচ্ছি। মোড়টা ফুলবাড়ি, ওই মোড়টাই ছিল। ওই মোড়টাই ফুলবাড়ি মোড় আর কি। আরেকটু এগিয়ে গেলে ফুলবাড়ি টাউনটা পাবে। আর আরেকটু এগিয়ে গেলে যে ফুলবাড়ির পরেই কিন্তু বাংলাদেশের বর্ডার চ্যাংড়াবান্ধা। ও আচ্ছা, ওখানে ফুলবাড়ির পরেই বাংলাদেশ বর্ডার, চ্যাংড়াবান্ধা বর্ডার। ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এখানে আছে। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 26 এ পড়লাম। এইখানে এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 26 এ আমরা শুরু করলাম। এখানে দুদিকে প্রচুর চা দোকান, প্রচুর চা এখানে কিনতে পাওয়া যায়। সবই ম্যাক্সিমামই আসাম টি, আসাম টি নয়, দার্জিলিং টি ওই নামেই আর কি, সবই আসাম টি। হ্যাঁ, শিলিগুড়িতেই হচ্ছে, সেটা দার্জিলিং টি এর মতো অত স্বাদ যুক্ত হবে না। যাই হোক, আমরা ঘোষপুকুর টোল প্লাজায় পৌঁছে গেছি প্রায় 5:20 নাগাদ। পথের মধ্যেই পড়লো আনারসের দোকান। এখান থেকে তো বড় বড় মিষ্টি আনারস তুলে দিয়েছে, ইচ্ছা আছে নিয়ে যাওয়ার, বাড়ি নিয়ে যাওয়ার। আর এই দেখছেন সামনেই সুন্দর চা বাগান। দেড়শো টাকা? 100 টাকা দিন, আমি দিয়ে যাচ্ছি বাকিটা। ঘোষপুকুরে চা বাগানের সামনে দাঁড়িয়ে সুন্দর আনারস নিয়ে এবার আবার চললুম বাড়ির উদ্দেশ্যে। এগুলো এই যাবার পথে উপরি পাওনা। আমাদের ড্রাইভার মহাশয় রেডি হয়ে গেছেন, দরদস্তুর করে নিয়ে নিয়েছেন আনারস। কলকাতা 527, কলকাতা 527 আর পূর্ণিয়া 129। আমরা পাঞ্জিপাড়া পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 6:30। আর ডালখোলা আর কতক্ষণ? বেশি নয়, 30 মিনিট, 20-25 মিনিট লাগবে হয়তো। আশা করছি সেটার মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক। আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি মনে হচ্ছে। তো এখান থেকে ডালখোলা আরো 30 কিলোমিটার। কিষানগঞ্জটা বিহারের মধ্যে পড়ে। কিষানগঞ্জ বিহারের মধ্যে, আর এখান থেকে ডালখোলা আরো প্রায় 30 কিলোমিটার। সিভিল কোর্ট কিষানগঞ্জ যাওয়ার পথেই বাঁ দিকে পড়ে, আর ডান দিকে স্টেশনটা রয়েছে। কিষানগঞ্জে কিন্তু সমস্ত প্রকার ট্রেন দাঁড়ায়, মানে নর্মালি সব দার্জিলিং মেল থেকে শুরু করে সব ট্রেনের স্টপেজ কিন্তু কিষানগঞ্জে।
বেশি নেই, বিহারের এইটুকুনি অংশই পড়ে আমাদের রাস্তায়, তাই তো? কত কিলোমিটার পড়ে এটা মোটামুটি? খুব বেশি নয়, মানে 10-15 কিলোমিটার হবে হয়তো, খুব বেশি হলে 10 থেকে 15। এরপরে আবার আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। এখন বাজে 6:51। এখনো আমরা সালকোলা পৌঁছানি রাস্তায় আছি। এখান থেকে রায়গঞ্জ আর 47 কিলোমিটার, মালদা 123। বাঁদিকে আমরা মাখবো রায়গঞ্জের দিকে, কিন্তু প্রচন্ড জ্যাম। ওই মুখটাতেই জ্যাম, এই বাসটা দাঁড়িয়ে গেছে বলেই জ্যামটা হয়েছে। এখন রাত্রি 11:50 বাজে, আমরা পৌঁছে গেছি মোড়গ্রাম। এখান থেকে বহরমপুর বাইপাস আর 38 কিলোমিটার। 10:39 আমরা ফারাক্কা ব্যারেজের উপরে পৌঁছালাম। মাঝখানে একটু পরদেশিদাবাদে দাঁড়িয়েছিলাম, হালকা ডিনার করে বেরোলাম। অ্যাজ ইউজুয়াল সাইড লেন দিয়ে এসে কোনোভাবে উঠতে হলো, ট্রাকের জ্যাম 1 কিলোমিটার লেগেই আছে এখানে, চিরদিনের ব্যাপার এটা। ফারাক্কার জ্যামটা এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে। এমনি কোন দিক দিয়ে যেতে সাইড দিয়ে গিয়ে যেভাবে হোক আসতে হলো আর কি। এটা যে কবে শুরু হবে, প্রতিবার এখানে ফারাক্কায় মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসতে হয়। দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়। এখন বাজে রাত্রি 1:32 বা ভোর 1:32ও বলতে পারেন। এখন আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর এখান থেকে 107 কিলোমিটার রয়ে গেছে। 2 ঘন্টা দেখাচ্ছে সময়। এখন বাজে 12:13, আমরা বহরমপুর বাইপাস পৌঁছে গেলাম। এখন বহরমপুর ম্যাক্সিমাম সব বাইপাসগুলোই ওপেন হয়ে গেছে, তো বহরমপুর সিটির কনজেশন এরিয়া বহরমপুর বাইপাসে পড়লাম 12:13। রাস্তা অনেকটাই ফাঁকা হয়েছে, আগের মতো যানজট নেই। বাইপাসে তো যানজট একদমই নেই। এখন বাজে ভোর 3:10, আমরা বারাসত ডাকবাংলো মোড়ে পৌঁছে গেছি। তো এরপরে আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে 3:20। আপাতত আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তাই আগেই আপনাদেরকে বলেছি যে আমরা আজকে গ্যাংটক থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা যখন শিলিগুড়িতে টিফিন করে গাড়ি ছাড়ি তখন 3:30 কি 3:45, তো এখন 3:20, মানে ওই 12 ঘন্টাই ধরুন। তো 12 ঘন্টাতে শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছানো গেল সব কিছু নিয়ে, ইনক্লুডিং এর মধ্যে ডিনার ব্রেক আছে, বায়ো ব্রেক আছে, টি ব্রেক আছে, সব কিছু নিয়ে 12 ঘন্টায় কিন্তু আপনি কমফোর্টেবলি শিলিগুড়ি থেকে কলকাতা আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম।